হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুদেশনাস ওয়ার্ল্ড উইথ আ নিউ ব্লগ। যদিও আজকের ব্লগটা ওয়ান ডে ব্লগ, কারণ আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর বাবার দর্শনে। এছাড়াও আরও একটা কারণ আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত আমাদের গাড়ি চলে এসেছে, এখন বাজে সকাল 8টা, আমাদের রওনা হতে হবে। এরপর আমরা কি করছি, কোথায় যাচ্ছি, সব চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি চলে এসেছে। প্রায় 8টা 20 নাগাদ আমরা রওনা হয়েছিলাম ওখান থেকে। তারপর সেখান থেকে বাবা মাকে তুলে নিয়ে সোজা চলে গিয়েছিলাম তারকেশ্বর। মাঝখানে আর কোথাও দাঁড়ানো হয়নি এবং রাস্তাও প্রচণ্ড ফাঁকা ছিল, সেই জন্য আমরা প্রায় 11:45 নাগাদ তারকেশ্বর পৌঁছে গেছি। এবং তারকেশ্বরে আমাদের আগে থেকেই পুরোহিত ঠাকুরকে ঠিক করা ছিল এবং ওনার সাথে কথা বলা ছিল যে ওখানে একটা হোটেলের ঘর আমাদের লাগবে। যেহেতু সাম্যকে নিয়ে যাচ্ছি, এতটা জার্নি করে যাওয়ার পর ওকে খাওয়াতে হবে, ওকে একটু রেস্ট দেওয়ার দরকার আছে, সেজন্য উনি আমাদের জন্য একটা হোটেলে ঘর ঠিক করে রেখেছিলেন। তো এখানে পৌঁছে আমরা সবাই একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর পুজো দিতে গিয়েছিলাম। 11টায় আবার মন্দির খোলা হয় এবং সেই সময় পুরোহিত মশাই এসে বললেন যে তখন মন্দিরে খুব ভিড় ছিল, সেই জন্য উনি আমাদেরকে 12টা নাগাদ নিয়ে যাবেন। এবার তোমাদেরকে বলি যে আমরা কেন তারকেশ্বর এসেছি। আসলে সাম্যর যে জন্মের চুলটা ফেলা হয়েছিল 18 মাসে, সেই চুলটা তখন বাবার কাছে এসে দেওয়া হয়নি, সেই কারণেই এখন আসা। এই হলো মন্দির যাওয়ার রাস্তা। মন্দির যাওয়ার রাস্তার দুধারেই বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে। এবার তোমরা হয়তো অনেকেই জানো যে অনেক বাচ্চারাই তাদের জন্মের চুল দান করতে তারকেশ্বরে আসেন। তো আমরাও এসেছিলাম, সেই সূত্রেই জানা গেল যে এদের 3 ধরনের পুজো হয়, সেই চুল দানের পুজো। সেখানে 1100 থেকে স্টার্ট আছে, তারপর 1500, 2100 এই কটা হয়। এবার যে যেরকম দেবে, যদি আপনারা কেউ না দিতে চান তাহলে তার থেকেও কমে ঐচ্ছিকও হয়, কিন্তু এটা দানের পুজো হিসেবে আমাদের বলেছিল। ভারতবর্ষে যে কটা জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতমই কিন্তু এই তারকেশ্বরের মন্দির। এদিক দিয়ে আমরা যাচ্ছি দুধপুকুরের দিকে। এই দুধপুকুরের কথা তোমরা তো সবাই শুনেছ। এখানে ডুব দিয়ে বাবার কাছে পুজো দিলে কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। অনেকে আবার এখান থেকে দণ্ডি কেটে গিয়েও বাবার কাছে পুজো দেন। তবে বাবার গর্ভগৃহে প্রবেশের জন্য মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু পুরুষদেরকে অবশ্যই খালি গায়েই সেখানে প্রবেশ করতে হবে। কথিত আছে যে এখানকার বাবা কিন্তু স্বপ্নাদেশ দিয়েই এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন। রাজা বিষ্ণুদাসের ভাই ভরমল্ল যখন বনে যেতেন ফলমূল সংগ্রহের জন্য, তখন তিনি প্রায়ই লক্ষ্য করেছেন যে গাভীরা এসে একটি কালো রঙের শিলাখণ্ডের ওপরে প্রায় দুধ দিয়ে যায়। এটা দেখা মাত্রই ভারমল্ল সেই পাথরকে শিবলিঙ্গরূপে প্রতিষ্ঠা করবার জন্য রামনগরে নিয়ে আসতে চান, কিন্তু তখন অনেক খোঁড়াখুড়ি করেও সেই পাথরের হদিশ পাওয়া যায়নি। তখন স্বয়ং শিব ওনাকে স্বপ্নাদেশে দেখান যে উনি রামনগর নয়, তারপুরেই প্রতিষ্ঠিত হতে চান। সেই জন্য তখন সেখানে জঙ্গল পরিষ্কার করে সেই পাথরকে প্রতিষ্ঠা করা হয়, যা আজকে এই তারকেশ্বর শিব। এবার তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু সেরকম কোনো নির্দিষ্ট চার্জেস নেই। 30 টাকা থেকেও ঘট পাওয়া যায়। এছাড়াও তোমার যেরকম ইচ্ছা, যদি কোনো রকম কোনো মানসিক বা চুলদানের পুজো থাকে সেক্ষেত্রে ওরা একটা অ্যামাউন্ট বলে দেয়। তো এবার তোমাদেরকে একটু চার্জেস সম্পর্কে বলে রাখি যে এই যে আমরা গিয়ে হোটেলে ছিলাম, কিছুক্ষণের জন্য রুম ভাড়া নিয়েছিলাম, সেটা আমাদের পুরোহিত মশাই আগে থেকে ঠিক করে দিয়েছিলেন। তো উনি সব মিলিয়ে নিয়েছিলেন 3045 টাকা। অর্থাৎ এই যে আমরা পুজো দিলাম, তারপরে সেখানে থাকলাম, খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে 3045 টাকা হয়েছিল। আমাদের খাওয়া দাওয়া সেরে এবার বেরোনোর পালা। তার আগে আদা তো খুদে মহারাজকে একটা ঢোল কিনে দিয়েছিল, সেটা নিয়ে দুজনে মহা ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা প্রায় 3টে নাগাদ হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখানে 4টে অবধি রুমটা পাওয়া যেত। তো সেখান থেকে বেরিয়ে গাড়ি ধরবার উদ্দেশ্যে আমরা তো বেশ গল্প করতে করতে এগোচ্ছিলাম। তখন হঠাৎ বড়মশাই বললেন যে ডান দিকে একবার তাকাও। তখন দেখলাম যে সেইখানে রয়েছে তারকেশ্বরের রাজবাড়ি। অর্থাৎ তারকেশ্বর মন্দির নির্মাণের পর তার কাছাকাছি বসবাসের জন্য এই রাজবাড়ি নির্মাণ করা হয়েছিল।
আর এই রাজবাড়ির ঠিক উল্টো দিকে যে বিশাল বড় গ্রাউন্ডটা রয়েছে সেইখানেই এখন করা হয়েছে কার পার্কিং এরিয়া। তাই এখানে গাড়ি রাখতে এলে বা বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে এলেও এই রাজবাড়ির দর্শন তোমাদের হয়েই যাবে। তো ফাইনালি আমরা চলে এলাম গাড়ির কাছে। বাবারা তো আগেই গাড়ির কাছে চলে এসেছিল, আমরাই একটু ওদিকে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম, যে ছবি তোমাদেরকে পরে অবশ্যই দেখিয়ে দেব। তো এখান থেকে এবার আমরা চলে যাব দর্শকহরার দিকে, দর্শকহরার জমিদার বাড়ি দর্শনের জন্য, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি এখান থেকে রওনা হচ্ছি। তো এখানে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ সেটা দর্শকহরারই জমিদার বাড়ি, কিন্তু এটা রায়পাড়ার। কিন্তু আমরা যেটা দেখে গিয়েছিলাম বা যেটার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেটা বিশ্বাসপাড়ার জমিদার বাড়ি। তো আপাতত এখান থেকে ঘুরে আমরা সেই বিশ্বাসপাড়ার জমিদার বাড়ির দিকেই যাব। তো আমাদের গাড়ি ভাড়ার কথাটা তোমাদেরকে বলে দিই। আমরা কলকাতা থেকে মাইকেলনগর হয়ে সেখান থেকে তারকেশ্বর এবং একইভাবে বাড়ি ফিরেছি। আমরা রওনা হয়েছিলাম 8:20 নাগাদ এবং বাড়িতেও ঢুকেছি প্রায় 8-8:30 নাগাদই, কারণ মাঝখানে আমরা বেশ কিছুক্ষণের হল্ট দিয়েছিলাম। এছাড়া শুধু তারকেশ্বর নয়, আমরা দর্শকহরা জমিদার বাড়ি ঘুরে অনেকক্ষণের হল্ট ছিল আমাদের সমস্ত জায়গাতে, সব কিছু করে ফিরে এসেছিলাম 8:30 নাগাদ। তো এতক্ষণের আমাদের টোটাল চার্জ লেগেছে 4,400 টাকা। এরপর আমরা চলে এলাম দর্শকহরার বিশ্বাসপাড়া বা বিশ্বাসদের জমিদার বাড়ি দেখতে। এই জায়গাটির নাম দর্শকহরা হওয়ার কারণ যেটা শুনলাম সেটা হলো মুঘল আক্রমণের সময় রাজারা নাকি তাদের মূল্যবান সম্পদ দিঘির নিচে লুকিয়ে রেখেছিলেন, যা 10টি ঘরা বা ভাণ্ডার হিসেবে বিবেচিত হয়। এই জমিদার বাড়ি 18 শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল এবং এখানকার প্রাচীনতম কাঠামো হলো গোপীনাথ মন্দির, যা তোমাদেরকে পরে দেখাবো। তো জমিদার বাড়ির সিংহদুয়ার পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি জমিদার মূল বাড়ির দিকে। আর বাঁ পাশে যে জলাশয়টাকে পেরিয়ে আমরা যাচ্ছি তার নাম গোপীসাগর, অর্থাৎ ওই যে বললাম গোপীনাথ মন্দির রয়েছে তারই নামানুসারে এই জলাশয়ের নাম হয়েছে গোপীসাগর। তো এগিয়ে যেতে যেতে ডান হাতে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো জমিদার বাড়ির বৈঠকখানা, আর একদম সামনাসামনি যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটি ছিল নহবতখানা। এগুলো পেরিয়ে ঠিক বাঁ হাতে গেলে সোজাসুজি যে সাদা রঙের মঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন ওটি রাসমঞ্চ, এবং ওই টেরাকোটার কাজ করা যে মঞ্চটি দেখা যাচ্ছে ওটি দোলমঞ্চ। আর একদম ডান হাতে মূল বাড়িতেই কাছারি বাড়ি, আর তার উল্টো দিকেই শান বাঁধানো ঘাট রয়েছে। এই বাড়ির ঠিক পিছন দিকেই রয়েছে সেই গোপীনাথ মন্দির। এই প্রাচীনতম গোপীনাথ মন্দিরের গায়ে কিন্তু অসাধারণ টেরাকোটার কাজ রয়েছে, সেখানে রয়েছে নানান রকম গল্পকথা, আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে আরেকটি নাট মন্দির। তবে আমরা যখন দেখতে গিয়েছিলাম সেই বাড়িটির দেখাশোনার সেরকম কোনো লোক আমরা দেখতে পাইনি, তবে শুনলাম যে এখানে প্রচুর সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয়, যেমন গৌরী এলো শুটিং এখানে হয়েছিল সেটাও আমরা শুনেছি। তো যাই হোক, সব মিলিয়ে দর্শকহরার জমিদার বাড়ি ঘুরে দেখতে তো বেশ ভালোই লাগলো। শুধুমাত্র কেয়ারটেকারের অভাবে এখন বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয় না, অকেশনালি বাড়িটাকে হয়তো খোলা হয়। তো এত সুন্দর জায়গায় এই নাট মন্দিরে আমিও একটা ছোট্ট করে ভিডিও শ্যুট করেছিলাম, সেটারও লিংক তোমাদের আমি পরে শেয়ার করে দেব। তো যাই হোক, আজকের ভিডিওটা তো এখানেই শেষ করব, কারণ এখান থেকে ঘুরে আমরা সোজা চলে গিয়েছিলাম বাড়ির পথে, মাঝখানে কোথাও হল্ট নিইনি। তো সেখান থেকে নিউ ব্যারাকপুরে বাবা মাকে ছেড়ে আমরা সোজা ফিরে এসেছিলাম বাড়িতে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা পরবর্তী কোনো ভিডিওর জন্য। ধন্যবাদ।